সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের অনুষ্ঠান যে কথা বলতে চাই অনুষ্ঠানের সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি মূলত সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজার উন্নয়ন এবং গত কয়েক বছরে আসলে পুঁজিবাজার কেমন গেছে সেই সব বিষয়গুলো আমরা খুঁটিনাটি দিক বিশ্লেষণ করব। এই বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আমার বাম পাশে রয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান জনাব ফারুক আহমদ সিদ্দিকী এবং সর্ববামে রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির সাবেক পরিচালক জনাব মিনাজ মান্নান ইমন। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আর সময় নিতে চাই না, আমরা আলোচনা শুরু করব। শুরুটা করতে চাই ফারুক আহমেদ সিদ্দিকী স্যারকে দিয়ে। আমরা যেই পুঁজিবাজার দেখছি এখন স্যার, শেয়ার বাজারের অবস্থাটা কেমন? আমরা গত কয়েক বছর কেমন দেখেছি, আর গত 15 বছরে আসলে মৌলিক কি পরিবর্তন হয়েছে? না, ধরুন শেয়ার বাজার তো 2010-এ যে ক্রাশটা হলো তারপর থেকে ঠিক সেভাবে দাঁড়াতে পারেনি আজ পর্যন্ত, বিভিন্ন কারণে। তো সেভাবে বর্তমানে অ্যাট দ্য মোমেন্ট যা আছে আমার মনে হয় খুব খারাপ নেই গত কয়েকদিন থেকে। তো সেটা কতটুকু স্থায়ী হবে আমি জানি না, কিন্তু গত 10 থেকে 15 বছর খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়েই শেয়ার বাজার কাটাচ্ছে, এটা বোধহয় ঠিক। এবং যারা বিনিয়োগকারী তারা খুব ভালো অবস্থায় নেই। কারণটা কি? কারণ তো অনেক ধরনের কারণ। একটা হচ্ছে 2010-এ যখন বাজার ক্র্যাশ করলো, একটা আর্টিফিশিয়ালি বাজারকে অনেক উপরে লেভেলে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে যখন হঠাৎ করে একটা ক্র্যাশ করলো তখন প্রত্যেকে হিউজ লস করেছে। আপনি জানেন যে অনেকে ইভেন দু একটা কেসে সুইসাইড করেছে, এরকম ঘটনা আমি পেপারে দেখেছি। তো তখন আরেকটা, শুধুমাত্র যে বিনিয়োগকারীর অবস্থা খারাপ হলো তাই না, যারা মার্কেট ইন্টারমিডিয়েট ছিল, যেমন ব্রোকার হাউস যাদের ছিল বা যারা মার্চেন্ট ব্যাংকার ছিল, যারা মার্জিন রোল দিত, তাদেরকে মৌখিকভাবে বলা হলো যে আপনারা ফোর্স সেল করতে পারবেন না। এর ফলে অনেকের যে অরিজিনাল যে লোনটা তার থেকে দামটা কমে গেল, ফলে তাদের একটা নেগেটিভ অ্যাকাউন্ট ক্রিয়েট হলো বহু লোকের, যাদের মার্জিন রোল ঋণ ছিল। এখন এই নেগেটিভ যদি অ্যাকাউন্ট হয় মার্কেট প্লেয়ারদের, যারা মার্কেটকে চলন্ত রাখবে, ডায়নামিক রাখবে, তাদেরই যদি অবস্থা খারাপ হয় তাহলে কি হবে? দীর্ঘদিন ধরে মার্জিন রোল থাকলো না, দিতে পারছে না, তাদের একটা সমস্যায় জর্জরিত অবস্থায় আছে। এখন মার্কেট ইন্টারমিডিয়েটই যদি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে সেই মার্কেট উজ্জীবিত হবে, ভাইব্রেন্ট হবে, এটা কিন্তু আশা করা যায় না। সেই ক্ষেত্রে কি স্যার বিএসইসির যারা চেয়ারম্যান ছিলেন সেই সময়কার, তারা কি ঠিক রোল প্লে করতে পেরেছিলেন? ইট ওয়াজ ডিফিকাল্ট। আমি বলবো যে এর চাইতে যে ফোর্স সেলটা যে বন্ধ করে দেওয়া হয়েছিল সেখানে এটা গন্ডগোলের সূত্রপাত। ওটা যদি বন্ধ করে দেওয়া না হতো তাহলে কিন্তু তারা সময় মতো ফোর্স সেল করে তাদের যে ক্যাপিটালটা প্রোটেক্ট করতে পারত, তাহলে কিন্তু বাজারের এই পরবর্তী দীর্ঘদিনের যে দুর্দশা এটা অন্তত কম হতো অনেকটা, এবং বাজার রিকভারি করতে সময়টাও হয়তো কম লাগতো। আনফর্চুনেটলি হয়তো কিছুটা রিকভারি যখন করলো তখন আমাদের বিভিন্ন কারণ ঘটলো, যেমন বিদেশে মানে একটা ইকোনমিক একটা ডিপ্রেশন শুরু হয়েছিল, তারপরে কোভিড-19-এও বাজার অ্যাফেক্টেড করেছে, তারপরে এই যে ফ্লোর প্রাইসিং করা হলো 1.5 বছর ধরে, এটা তো বাজারকে ক্রিপল করে দিয়েছে। বাজারের যে ভালো ভালো স্ক্রিপ্ট প্র্যাকটিক্যালি 1.5 বছর ধরে কোনো কেনাবেচা হয়নি। স্যার, এই জায়গায় আমি প্রশ্নটা করতে চাই যে যেখানে আসলে সর্বনিম্ন দরপতনের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইসটা বেঁধে দেওয়া হলো, এটা আসলে লাভটা কার হয়েছে? বিনিয়োগকারী আসলে উপকৃত হয়েছে? বিনিয়োগকারী কিভাবে উপকৃত হবে? তারা তো স্ক্রিনে দেখছে যে হ্যাঁ তার বিনিয়োগটা ঠিক আছে, কিন্তু এটা বিক্রি করতে গেলে তো বিক্রি হবে না, তারা কেউ কিনবে না। সুতরাং তার টাকাটা ইনফ্যাক্ট আটকে গেল। হাজার হাজার কোটি টাকা মানুষের, যারা বড় বিনিয়োগ করেছিল, ভালো কোম্পানিতে বিনিয়োগ করেছিল, তাদের এই টাকাটা আটকে গেল। ফলে এই প্রথমবার বিনিয়োগ, একটা স্টক মার্কেটের সবচাইতে মানে বিউটি কি, ইজি এন্ট্রি অ্যান্ড ইজি এক্সিট।
আপনি যে কোনো সময় ঢুকতে পারেন, যে কোনো সময় বেরোতে পারেন। এখন আপনি একটা বড় ধরনের ইনভেস্ট করলেন, ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করলেন, তারপর আপনার প্রয়োজনীয় টাকাটা তুলতে পারছেন না, কবে তুলতে পারবেন সেটাও আপনি জানেন না। এটা দীর্ঘমেয়াদী ভালো কোম্পানিতে এফেক্টেড হবেই, যেটা বিনিয়োগকারীদের ভালো মেসেজ দেয়নি, ভালো মেসেজ, ব্যাড মেসেজ। এবং ফরেন পোর্টফোলিও যারা আছে তাদেরকে আরো খারাপ মেসেজ দিল যে বাংলাদেশ ইজ এ মার্কেট ওয়্যার ইউর মানি মে বি স্টাক, ফেরত পাবেন না। এই যে বাজে মেসেজগুলো এটা দিল, এবং তারপরে এটা অবধারিত ছিল যে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সময় একটা বাজারে এর একটা বিরূপ প্রতিক্রিয়া যে হবে, এটা কিন্তু অবধারিত ছিল এবং তাই হলো। হয়ে বাজারটা বোধহয় একেবারে প্রায় আরো 700 পয়েন্ট নেমে গেল, এবং বাজারে একটা স্টেলমেট দেখা দিয়েছে। তো সেভাবে বাজারকে কিভাবে উদ্ধার হয়নি। আর দ্বিতীয়ত, এই দীর্ঘ 15 বছরে দু একটা ছাড়া ভালো কোম্পানির আইপিওতে আসে নাই। এখন বাজারের কোয়ালিটি আপনাকে ইমপ্রুভ করতে গেলে, বাজারের বিস্তৃতি যদি ইমপ্রুভ করতে হয়, তাহলে আপনাকে প্রথম হচ্ছে ভালো কোম্পানিকে বাজারে লিস্টিং করতে হবে, যাতে বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়। আলোচনা আপনার কাছে আসবো, জনাব ইমনের কাছে যেতে চাই যে স্যার যেটা বলছিলেন যে 15 বছরে বাজারটা ভালো যায়নি, বিশেষ করে ব্রোকারেজ হাউসগুলো নানা ধরনের চ্যালেঞ্জ ফেস করেছে। আমরা যতটুকু জানি ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে ব্রোকারেজ হাউসের সংখ্যা প্রায় 400টি। বিভিন্ন সময় আমরা অভিযোগ শুনে থাকি যে তারাও হয়তো তাদের পরিচালন ব্যয় ঠিকমতো তুলতে পারছে না, অনেককে লোকসানও গুনতে হচ্ছে। আসলে সমস্যাটা কোথায়, মানে সীমাবদ্ধতা কোথায় আপনাদের ব্যবসার ক্ষেত্রে? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমত ধন্যবাদ দিতে চাই, আমার পাশে আপনি স্যারকে এনেছেন, ফারুক আহমেদ সিদ্দিকী স্যার। আমি শেয়ার বাজারে এসে 87-এ জুলাইতে, এবং এসএসসি হয়েছে 93-তে। তারপর থেকে যে কজন কমিশন চেয়ারম্যান দেখেছি, নানাজন নানা রকম পারফরমেন্স করেছেন। তার মধ্যে আমি ওনার যেটুকু সময় ছিল, তখন বাজারের ব্যাপ্তি ছিল ছোট, কিন্তু আইনের শাসন বলতে যেটা বোঝায়, বা একটা সুশাসন বলতে যেটা বোঝায়, বা জবাবদিহিতার বিষয়টা সর্বোচ্চ পর্যায়ে ছিল। তো আসলে ওইটাই তো পরিক্রমার অংশ, যে বাজার ভালো মন্দ নিয়ে আমরা আলোচনা করি, এটার প্রথম সূতিকাগার হচ্ছে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ সংস্থা। সেই ধারাবাহিকতা রক্ষা করা গেল না কেন, সেটা আরো অনেক বড় বিষয়। আমি মানে স্বাভাবিকভাবে প্রথম স্যারকে ধন্যবাদ দিতে চাই, সেই সময়টা আমরা পেয়েছিলাম। সেই ধারাবাহিকতা থাকলে হয়তো আজকে বাজারের চিত্র দেখতে হতো না। যে প্রশ্ন আপনি করেছেন যে আমাদের অবস্থা এরকম কেন, ঢাকা স্টক এক্সচেঞ্জে ধরেন আমরা 2096 সালে যদি দেখি, তখন 1000 কোটি টাকা, 1700 কোটি টাকা ট্রানজাকশন দেখছি। 2010 সালে আমরা 3000 কোটি টাকা ট্রানজাকশন দেখেছি। তখনও হাউস এত বেশি ছিল না, যখন এতগুলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তখন 400টি ব্রোকারেজ হাউস, 70টি মার্চেন্ট ব্যাংক আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট মিলে প্রায় 500-600 প্রতিষ্ঠানের ব্যাপ্তি সেখানে আছে। সেখানে যখন এটা একটা মিনিমাম একটা ফিজিবিলিটি, একটা ব্রেক ইভেন ট্রানজাকশনই হয়তো 2 থেকে 2.5 কোটি টাকা বা 3,000 কোটি টাকা হওয়া উচিত। অর্থাৎ রেগুলার ট্রানজাকশন আমরা যেটুকু আয় করি অফিসটা মেনটেন করবার জন্য, সেখানে ট্রানজাকশন হচ্ছে 300, 400, 500 কোটি টাকা। সেটা দিয়ে তো একটা হাউস ফিজিবিলিটি দূরের কথা, দৈনন্দিন তার পরিচালন ব্যয় তোলাই তো সম্ভব না। তো প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা ঘটছে কেন। আমি যেটা কথা দিয়ে শুরু করেছিলাম স্যারের কাছ থেকে, যে নিয়ন্ত্রণ সংস্থা, সুশাসন এবং স্টক এক্সচেঞ্জগুলোর জবাবদিহিতা এবং সুশাসন, এই সম্মিলনটা যখন কমপ্লিট প্যাকেজ না হবে, তখনই বাজার তার প্রকৃত গতিধারায় বাজার ফেরত আসবে না, এবং আসেনি। ফলে 10 সালে 3000 কোটি ট্রানজাকশনটা বাবলে দেখলেও পরবর্তীকালে এটা কন্টিনিউ করেনি, জায়গায় জায়গায় হোঁচট খেয়েছে। যেসব জায়গায় যে ব্যারিয়ারগুলো তৈরি হয়েছে সেটাকে অপসারণ করা হয়নি। সেই বাজারে আরো ত্বরান্বিত করেছে ফ্লোর প্রাইস। ফ্লোর প্রাইসটাও ধরেন আপনি গত 2-1 বছরের কথা বলছেন, আমি আরো আগের কথা বলছি। স্যার যেটা বললেন যে মূলত ট্রানজাকশনটা কি দিয়ে হবে, আইটেম দিয়ে হবে, অর্থাৎ নতুন নতুন আইপিও দিয়ে হবে। আমাদের এখানে তো বেসিক্যালি ইকুইটি নির্ভর বাজার, এর বাইরে তো আর কোনো বিষয় নেই। আমরা ডেরিভেটিভ নেই, আমাদের কাছে বন্ড মার্কেট একটা নাম কস্তে আছে, বা অন্য কোনো কিছু এখানে নেই। ফলে শুধু ইকুইটি মার্কেটের উপর আমরা বেস করে আছি। তো বাজারের ট্রানজাকশনটা বাড়বে তখন যখন প্রচুর ভালো শেয়ার সেখানে আসবে, অর্থাৎ প্রচুর সম্ভাবনা তৈরি হবে। বিনিয়োগকারী ভাববে যে এই শেয়ারটা, একটা নাম ধরি বলে, একটা স্কোয়ার ফর্ম একটা শেয়ার, সেটা বাজারটা 800 টাকা করে বাজারে এসেছিল, কিন্তু সেই 96 সালে। তারপর থেকে বিনিয়োগকারী তো লস করেনি। শেয়ার বাজার আপ ডাউন হবে, কিন্তু প্রকৃত অর্থে বিনিয়োগকারী 10-15 বছর পরে, 20 বছর পরে তার মূল পুঁজির অবস্থানটা কি, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা দেখেছি মৌলভিত্তি সম্পূর্ণ ভালো ভালো কিছু শেয়ারের দামও এই গত কয়েক বছর ভালো করেনি, কারণটা কি? না, সেটা আপনি অনেক পরে চলে যাচ্ছেন। সেগুলোর এফেক্ট হচ্ছে ফ্লোর প্রাইস দেওয়ার কারণে, বা অন্যান্য বাজার শেয়ার ইম্প্যাক্ট করে, বাজারের কনফিডেন্স নেমে যাওয়ার কারণে ফ্লোর, মানে ভালো শেয়ারগুলো ইম্প্যাক্ট করেছে। আমি বলতে চাচ্ছি দীর্ঘমেয়াদে এই যে টার্নওভারটা বাড়বার কারণ বা কমে যাবার কারণ হচ্ছে কিন্তু ভালো শেয়ার অভাব। অর্থাৎ বিনিয়োগকারী এই সমস্ত আজেবাজে শেয়ারে নড়াচড়া করতে করতে একসময় তার পুঁজিটা হারিয়েছে, সে উৎস হারিয়েছে। কিন্তু ভালো শেয়ার যদি গ্রামীণ ফোনের মতো, স্কোয়ার ফার্মার মতো, ব্যাট বিসি, বাটা বা মাল্টিনেশনের মতো প্রচুর শেয়ার বাজারে থাকতো, তাহলে কখনো না কোনো শেয়ার নিয়ে
মুভমেন্ট হতো, বাজারে তারল্য থাকতো, মুভমেন্টের হবে কিন্তু বাজারের ভলিউমটা বাড়তো। ফলে এই যে আপনি যে প্রশ্ন করলেন যে 400 হাউসের আজকে পরিণতি কেন, এটা হতো না। বাজার ভালো হতে পারে, খারাপ হতে পারে, ভলিউম কিন্তু একটা ফিক্সড একটা বিষয়। ভলিউম ক্রমযুক্তিক ভলিউমটা বাড়বে। বাজার ধরেন ইন্ডেক্স আপনি 1000 পড়ে যেতে পারে, তার সাথে ভলিউমের সম্পর্ক নেই, ভলিউম তার মতো চলবে। অর্থাৎ যদি 10 সালে ভলিউম যদি 3000 হতে পারে, এখন আমাদের ভলিউম হওয়ার কথা মিনিমাম 10 থেকে 15,000 কোটি টাকা, সেটা নেমে যাচ্ছে কেন? সেই প্রশ্নের মানে এই ঘটনাগুলোর মধ্যে কিন্তু প্রশ্নটার উত্তর নিহিত আছে। অনেক সময় আমরা 1000 কোটি টাকা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা ভালো আইপিও পাই না। স্যার যেটা বলেছেন, যে আইপিও বাজারে আসবার কথা ছিল, ভালো আইপিওটা আসেনি। যে সুশাসনের কথা আমরা বলেছিলাম, সেই সুশাসনটা আসেনি। যে জবাবদিহিতার কথা আমরা বলেছিলাম, সেটা বলি। আর আজকে আপনারা যেটা মটো দিয়েছেন, যে কথা বলতে চাই সেটা আমরা বলতে আসলে পারিনি। কারণ কি? সেটা তো আপনারা জানেন, আপনার মিডিয়ার লোক, আপনারা তো জানেন যে কথা বলতে চাইলে যে কথা বলতে যায় না, সেটা তো আমরা একটা সময় দেখেছি। কথা বলার পরিণতিগুলো আমরা দেখেছি। সত্য কথা বলতে গেলে নানা রকম চাপ এসেছে। আমরা স্টক এক্সচেঞ্জ থেকে যখন প্রতিবাদ করেছি, আমাদের উপর আক্রমণের শিকার হতে হয়েছে, বা মিডিয়া থেকে যখন কোনো সাংবাদিক কোনো আইপিও সম্পর্কে কথা বলতে গেছে, বা কোনো ইস্যুকে তুলে ধরছে, বা নিয়ন্ত্রণ সংস্থা বা অন্য কোনো প্রভাবে যখন কোনো ঘটনা ঘটছে, কোনো সাংবাদিকলে তাকে দেখা যাচ্ছে নানা নির্যাতনের সম্মুখীন হতেছে। ফলে আসলে সবাই একটা জবাবদিহিতার বাইরে চলে গেছে। নিয়ন্ত্রণ সংস্থা বলেন বা স্টক এক্সচেঞ্জ বলেন, জবাবদিহিতার বাইরে চলে যাওয়াতে মূল ক্ষেত্রে বাজার নষ্ট হয়েছে, বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হয়েছে। জি স্যার, আমরা দেখেছি যেটা যে অনেক ক্ষেত্রে স্বচ্ছতা বা জবাবদিহিতা বাজারে প্রতিষ্ঠা করা যায়নি, যেটা আপনি বলছিলেন ভালো কোম্পানি শেয়ারকে আনা যায়নি, গ্রাহকদের আস্থা ফেরানো যায়নি। বিশেষ করে দীর্ঘদিন থেকে একটা আলোচনা ছিল যে যারা আসলে ভালো ভালো কোম্পানি, বিশেষ করে বহুজাতিক কোম্পানি, যাদের উপর বিনিয়োগকারীর আস্থা বেশি, তাদেরকে আসলে বাজারে আনা যাচ্ছে না কেন? এই ব্যর্থতাটা কার? কেন আকৃষ্ট করতে পারছি না আমরা? এটা অনেক ধরনের কারণ আছে, যেগুলো ফার্স্ট কথা হচ্ছে তারা কেন আসবে। আমি যদি এভাবে প্রশ্ন করি, আনা যাচ্ছে না, তারা কেন আসবে? তাদের তো অর্থের প্রয়োজন হলে আসবে, তাছাড়া কেন আসবে? কারণ এখানে আসা মানে নানা রকম রেস্ট্রিকশন, নানা রকম ট্রান্সপারেন্সি, নানা রকম জবাবদিহিতা এর মধ্যে পড়তে হয়। তো একটা কোম্পানির যখন তার পয়সার টাকা প্রয়োজন হবে, তখন তারা আসবে এখানে। তার সামনে দুটো অপশন আছে, আইদার সে সিকিউরিটি মানে স্টক মার্কেট থেকে টাকা উত্তোলন করবে, অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন করবে। তো আমরা দেখছি যে আস্তে আস্তে মানুষ ব্যাংকের দিকে, আগেও ছিল, এখন আরো বেশি ঝুঁকে পড়েছে। ব্যাংক থেকেই প্রায় আমার মনে হয় প্রাইভেট সেক্টর বিনিয়োগের 99% ব্যাংক থেকে আসছে। তাদেরকে স্যার আকৃষ্ট করার ক্ষেত্রে কি আমরা আসলে কোনো ধরনের নীতিমালায় চেঞ্জ করতে পারি কিনা? বিশেষ করে আমার মনে হয় ভালো কোম্পানি অনেক কিন্তু আছে বাংলাদেশে, অ্যাটলিস্ট 50, 60, 70টা অত্যন্ত ভালো মানের কোম্পানি আছে অ্যাটলিস্ট, যেটা আসলে স্টক মার্কেট অনেক এনরিচড হতো, অনেক বিনিয়োগকারী বাড়তো, প্রফিট বাড়তো তাদের, কিন্তু তারা আসছে না। এর একটা কারণ হলো যে তাদের প্রয়োজন নেই, ব্যাংকে গেলেই দীর্ঘমেয়াদী লোন পাচ্ছে। কারণ কি, আমাদের প্রাইভেট সেক্টরে যথেষ্ট বিনিয়োগ হচ্ছে না। আমরা যদি দেখি যে আমাদের জিডিপির 22 থেকে 23% বিনিয়োগ হয় প্রাইভেট সেক্টরে, এবং এটা গত 10 বছর ধরে মোটামুটি একই রকম আছে। অর্থাৎ আমরা যে একটা মানে হোয়াট এভার ইউ সে, অ্যাকচুয়ালি প্রাইভেট সেক্টর বিনিয়োগ আমাদের বাড়ছে না। প্রাইভেট সেক্টর বিনিয়োগে যদি না বাড়ে, ব্যাংকে কিন্তু প্রতি বছর প্রায় 10% ডিপোজিট বেড়ে যাচ্ছে। তো তাহলে ব্যাংকের যে টাকাটা আছে, এই টাকাতেই তারা প্রাইভেট সেক্টরকে লং টার্ম ফাইন্যান্সিং করতে পারছে। এখন প্রাইভেট সেক্টর যখন ব্যাংকে গেলেই টাকা পেয়ে যাচ্ছে, আমার এখন ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, এতে 1 বছর পরে পেয়ে আমার লাভ নাই, আমার এখন প্রয়োজন ফিল করছে। এখন শেয়ার বাজারে আসতে হলে আমাকে দীর্ঘদিন ওয়েট করতে হচ্ছে, তারপরেও আসতো মানুষ। তার কারণ শেয়ার বাজারে আসলে সে এই যে বিনিয়োগটা পাচ্ছে এটা ফেরত দিতে হবে না, প্রিন্সিপালটা, এটা ডিভিডেন্ড দিলেই হবে। কিন্তু সেখানে আপনি যদি ভালো কোম্পানিকে আসতে চান, আমার ব্যক্তিগত ধারণা, তাহলে আপনাকে আইপিও প্রাইসিংটা রিভিজিট করতে হবে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট এ গুড কোম্পানি, আপনি একটা ভালো মান না মোটামুটি চলে এরকম কোম্পানিকে আপনাকে 10 টাকা শেয়ার 30 টাকা আনছেন, আর খুব ভালো কোম্পানিকে 60 টাকা 50 টাকা দিচ্ছেন, তাহলে কেন আসবে? যেগুলোর নাম বললেন আপনি, উনি বোধহয় বললেন ব্যাট ট্যাট, এই সমস্ত বড় বড় কোম্পানি,
গ্রামীণ ফোন, ব্যাট বিসি, হ্যাঁ, ব্যাট স্কয়ার বিসি। ফার্মা, এখনো বাইরে যে আছে যে লিভার ব্রাদার্স, ইউনিলিভার ব্রাদার্স, ইউনিলিভার বাইরে বিশাল আছে। কোম্পানি এগুলো। তো এগুলো কোম্পানিকে যদি আপনি আনতে চান, তারা আপনাকে 30 টাকা শেয়ারে দিলে কেন আসবে? ওয়াই? যৌক্তিক একটা মূল্য সুতরাং নির্ধারণ করতে আপনার হবে। ভালো কোম্পানিকে আনতে গেলে আপনাকে আইপিও প্রাইসিংটা রিভিজিট করতে হবে, অনলি ফর গুড কোম্পানিজ, এবং সেটা খুব কেয়ারফুল হতে হবে। যারা রেগুলেটর, তারা যেটা সত্যিই ভালো তাদেরকে প্রপার আইপিও প্রাইসিং দিতে হবে, এটাকে রিভিজিট করতে হবে। যেমন গ্রামীণ এসছে কত, 70 টাকা বোধহয় দেওয়া হয়েছিল আমার যদ্দূর, 10 টাকা সে 70 টাকা দেওয়া হয়েছে, 70 টাকা। যদ্দূর আবার মনে পড়ে। তো তারপরেও কিন্তু অনেক বেড়ে গেছে। এখন তখনকার দিনে কিন্তু 10 টাকা 70 টাকা অনেক বড় ব্যাপার ছিল, এখন হয়তো বড় মনে হচ্ছে না, তখন কিন্তু অনেক বড় ছিল। তো এখন অনেক কোম্পানি কি হয়তো 10 টাকা শেয়ারে 70 টাকা আসবে না। ধরেন আমি যে কোম্পানিগুলোর নামগুলো বললাম, এর মধ্যে অনেকেই 10 টাকা শেয়ার 70 টাকা দিলেও আসবে না, কারণ তারা 30 বছর আগে কোম্পানি স্টাবলিশ করেছে, তাদের হিউজ প্রফিট হয়েছে, তাদের এখন হিউজ পেড আপ ক্যাপিটাল হয়েছে, তাদের যে brand আনডিস্ট্রিবিউটেড প্রফিট আছে, হিউজ অ্যাসেট আছে, এনএভি হয়ে গেছে বিশাল। এইসব কোম্পানিকে আপনি আইপিও প্রাইসিং দিতে হবে। আবার এটাকে মিসইউজ করা যাবে না, যে আইপিও প্রাইসিং আমি খারাপ কোম্পানিকেও দিয়ে দিলাম, 12 টাকা। সেটা করা যাবে না, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। এই জিনিসগুলো যদি রিভিজিট করেন, ভালো কোম্পানিকে কারণ তো উদ্যোগ নাই, আসলে এক্সচেঞ্জের উদ্যোগ নেওয়া উচিত। এটা এই যে আমরা রোড শো করলাম নাকি যেন করলাম বিদেশি দেশে, যে এইটা করে একটা পয়সার ইনভেস্টমেন্ট এসছে বলে আমি মনে করি। স্যার, এখানে আমি একটি পয়েন্ট যোগ করতে চাই যে অনেকেরই অভিযোগ যে আসলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিদেশে বিভিন্ন দেশে রোড শো করেছে। এটা আসলে উপকারটা কার হয়েছে? আমরা যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য করলাম, আমরা কি আসলে বিদেশি বিনিয়োগ সেভাবে পেয়েছি? বা আপনিও তো একসময় বিএসসিতে ছিলেন, আপনি কি সেই তাগিদটি কখনো অনুভব করেছিলেন? নাম্বার 1, বিদেশ থেকে বিনিয়োগ আকৃষ্ট করা এসএসসির কাজ না, রেগুলেটরের কাজ এটা না, এটা এক্সচেঞ্জের কাজ যদি আদৌ করতে হয়। 2 নম্বর, এই যে মরিশিয়াস পর্যন্ত যাওয়া, বিদেশি ইনভেস্টমেন্ট আকৃষ্ট করতে, এবং একসাথে মার্কেট প্লেয়ার, জার্নালিস্ট সবাইকে নিয়ে কয়েকজন বনভোজন করতে গেলাম, ইটস এ সোশ্যাল ভিজিট। এর সঙ্গে ওই দেশের বিনিয়োগকারী খুব কমই আসছে এসব মিটিংয়ে। আমি জানি, যে আপনি যখন আমেরিকাতে, ইংল্যান্ডে বা সুইজারল্যান্ড বা জার্মানিতে করেছেন, তখন জার্মান ইনভেস্টর আপনার কথা বক্তব্য শুনতে আসছে খুব কম, নাই বলতে গেলে। আপনি গেছেন ওখানে, আপনার লোকজন নিয়ে গেছেন, সামনে অনেক লোক বাঙালি সব আপনার সঙ্গে যারা গেছেন তারাই, এবং এটা অনেককে যেতে বাধ্য করেছেন, চাঁদাবাজি করেছেন, চাঁদাবাজি করে জার্নালিস্টদেরকেও নিয়ে গেছেন। আমার মনে হয়, সরি টু সে দিস, যে তারাও খুব খুশি, যে মিডিয়ার লোকজনও খুশি, হ্যাঁ একটু ঘুরে আসলাম। তো এইটাতে আমার মনে হয় রেগুলেটরের কোনো কাজ হয়নি, এবং এইটা কেন করেছে এই জবাবদিহিতাটা এখন করা উচিত তাদের। সেই ক্ষেত্রে কি আমরা রাষ্ট্রের আর্থিক ক্ষতি করেছি? ফরেন এক্সচেঞ্জ মানে এক হচ্ছে রাষ্ট্রতে কিছু ক্ষতি করেছি এটা ট্রিপের জন্য, দ্বিতীয়ত প্রাইভেট সেক্টরে যে খরচটা করেছে এটাও তো আমাদের বৈদেশিক মুদ্রায় করতে হয়েছে। তো এই এত টাকার বৈদেশিক মুদ্রা করে আমরা নিয়ে আসলাম কি? নিয়ে আসলাম এই বিগ জিরো। সুতরাং এটা তো কিছু লোকের আনন্দ ভ্রমণ ছাড়া আর কারো কিছু লাভ হয়েছে এটা আমার মনে হয় না। জি, এই প্রসঙ্গে আপনার কাছেও জানবো, তবে ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি। স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিএসইসির সাবেক চেয়ারম্যান জনাব ফারুক আহমদ সিদ্দিকী, এবং আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির সাবেক পরিচালক জনাব মিনহাজ মান্নান ইমন। জনাব ইমন, বিরতির আগে আমরা রোড শো নিয়ে কথা বলছিলাম। আসলে স্যার যেটা বলছিলেন যে রোড শোটা আসলে নিয়ন্ত্রক সংস্থার কাজ নয়, চাইলে এটা হয়তো ডিএসসি করতে পারতো। ডিএসসি কি এরকম কিছু করেছিল? বা যেই প্রশ্নটি উঠছে যে আমরা এই রোড শো করে কোনো ধরনের ডলার আনতে পারলাম না, সেই ক্ষেত্রে আমরা ডলার খরচ করলাম কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ বাংলাভিশনকে যে ওই যে অনুষ্ঠানটার নাম দিয়েছেন চমৎকার। যে কথা বলতে চাই এই কথাটাই তো বলতে পারি নাই,
যে রোড শোটা একটা অকার্যকর জিনিস, একটা অন্যায় একটা কর্মকাণ্ড ছিল। এই জন্য আমার স্যার যেটা উপস্থাপন করেছে যে নিয়ন্ত্রণ সংস্থার কাজ কিন্তু রোড শো না, এই একটা সিম্পল কথাটাই কিন্তু বোঝানো যায়নি। তো একটা নিয়ন্ত্রণ সংস্থার সর্বোচ্চ কর্মকর্তা যখন স্বাভাবিক একটা নিয়ম নীতি অগ্রাহ্য করবেন, তার যে নর্মস এবং তার যে আইনি সীমা এটা কিন্তু ভায়োলেট করবেন এবং ডিক্লেয়ার্ড ভাবে রাষ্ট্রের প্রতিটি জায়গা থেকে তাকে বলা সত্ত্বেও, তাহলে তার কাছ থেকে অন্য জায়গায় কি আশা করবো সেটা ঠিক আমার মাথায় আসছে না। আমার খেয়াল আছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম, তারা তো প্রায় বিভিন্ন প্রোগ্রাম করতো, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে এই জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট তারা প্রশ্ন করেছিলেন যে স্যার রোড শো যে করছেন, রোড শো তো স্যার এটা আপনার জন্য আইনের মধ্যে হচ্ছে না, এটা বেআইনি হচ্ছে, সরাসরি প্রশ্ন করেছেন সাহস করে। তো চেয়ারম্যান সাহেব কিন্তু উত্তর দিলেন যে না, মাননীয় প্রধানমন্ত্রী এটা চান। তো এরপর তো আসলে কার কোনো কথা বলার সুযোগ থাকে না। তাহলে কি সেটা রাজনৈতিক কারণে হয়েছে? আসছি আপনার কথা। তো এই উত্তরের মধ্যে কিন্তু সব কথা উনি বলে দিয়েছেন যে বিষয়টা ছিল রাজনৈতিক অভিলাষ, অর্থাৎ কর্তা ব্যক্তির সামনের দিনের তার যে ভবিষ্যৎ উচ্চাকাঙ্ক্ষা সেটা পূর্ণ করা, তার রাজনৈতিক যে আশা চাওয়া পাওয়া সেটাকে পূর্ণ করা এবং রাজনীতির সর্বোচ্চ ব্যক্তিকে সন্তুষ্ট করা একটা চেষ্টা ছিল তার ভিতরে। তার সাথে বিনিয়োগকারীর পুঁজিবাজার বা দেশের ভবিষ্যতের কোনো সম্পর্ক আমরা দেখতে পাইনি। আমি একটু বলবো, ধরুন কথা প্রসঙ্গে এই রোড শো থেকে $1 বিলিয়ন আসলো, যদিও $1 আসেনি, ধরুন $1 বিলিয়ন, আপনারা যৌক্তিকতা স্টাবলিশ করতে পারতেন। অনেকে বলতো না ঠিক আছে, আইন সিদ্ধ না হলেও কিছু এসেছে, এটাকে কাভার করা যেত, আউট অফ দি বক্স আমরা চিন্তা করতে পারতাম না, হয়তো কমিশন করেছে। আর আপনি যেটা বলেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ তুমি চিন্তা করবে কোথায়? নিয়ন্ত্রণ সংস্থা যদি নিজেই চিন্তা শুরু করেন তাহলে আমরা চিন্তা করবার জায়গায় তো পাচ্ছি না। বরং আমি আপনাকে বলতে চাই যে আরেকটি অন্যায় কাজ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে ডাইরেক্টিভ দিয়ে বাধ্য করা হয়েছে একটি রোড শোতে 2 কোটি টাকা দেওয়ার জন্য, এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে বাধ্য করা হয়েছে 50 লক্ষ টাকা দেওয়ার জন্য। এটা ঢাকা স্টক এক্সচেঞ্জের 250 জন ব্রোকারের বহুদিনের সঞ্চিত টাকা। সে টাকা নিয়ে তিনি 2 কোটি টাকা, এটাকে বলা যাবে পরিষ্কার চাঁদাবাজি, স্যার যেটা বলেছেন। তো এটা তো চূড়ান্ত অন্যায় কাজ। তাহলে সেখান থেকে আপনি কি আশা করবেন? সে জায়গায় তো অন্যান্য সেক্টরে কিছু আশা করাই তো এক ধরনের হাস্যকর বিষয়। তো এটাতে ঢাকা স্টক প্রতিটা মেম্বার ক্ষুব্ধ, কিন্তু ওই যে বললাম কথাটা কার কাছে বলবো, বলতে তো পারিনি আমরা। একটি ডিরেক্টিভের মাধ্যমে 2 কোটি টাকাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং ওই যে বোর্ডের সদস্য, সেখানেও তো বিপদ। আমাদের ডিমোচুরালিস্ট আইনে বোর্ডের 10 সদস্য হচ্ছে 7 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, সেখানে আমরা বিপদে আছি। 7 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমরা নাম আগে দিতে পারতাম, সেটাও এখন পাচ্ছি না। সেই 7 জনও আসছে নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে। ফলে বোর্ডের যে চ্যালেঞ্জটা বা এটাকে প্রতিরোধ করবার সক্ষমতাটা আমাদের বোর্ডে নেই, কারণ আমরা মাইনরিটি, আমাদের 4 জন শেয়ার হোল্ডার সেটাকে প্রতিরোধ করে আটকাতে পারেনি। ওই 7 জনের মেজরিটিতে সেটা পাশ হয়েছে এবং আমাদের 250 জন ব্রোকারের সারা জীবনের সঞ্চিত টাকা গেছে একেবারে পানিতে। জি, আমরা বিভিন্ন সময় দেখেছি আসলে বিএসইসির যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ। এখন যে রোড শো এর কথা বলছেন, বিভিন্ন সময় বিভিন্ন পলিসির কথা বলা হয়, ফ্লোর প্রাইসের কথা বলা হয়। যেই বিষয়টা বলা হচ্ছে, সাবেক 2 চেয়ারম্যান, বিশেষ করে খায়রুল হোসেন কমিশন এবং শিবলি রুবায়েত কমিশন, এই 2 কমিশনের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ। প্রশ্ন হচ্ছে, কয়েকদিন আগে ডিবিএ তাদের একটা সংবাদ সম্মেলনে তারাও চেয়েছে তাদের কর্মকাণ্ডের তদন্ত করা হোক। আসলে কেন চাচ্ছে? তারা কি এমন অন্যায় করেছে বা কোন কোন অন্যায়গুলো করে বাজারটাকে আসলে এই অবস্থায় নিয়ে আসছে? তদন্ত, হ্যাঁ, এটা হয়তো চাচ্ছে যে এক হচ্ছে যে এই যে রোড শোর কথাটাই বললেন আপনি, এটা রেগুলেটরের কাজ না। রেগুলেটরের মার্কেট প্লেয়ারদের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করা উচিত। সুতরাং এখানে কোন কোন দেশে গেছে, কাদেরকে নিয়ে গেছে বা নিয়ে যেতে বাধ্য করা হয়েছে, কাদের কাছে কত টাকা পেয়েছে বা জোর করে আদায় করা হয়েছে, এই টাকাগুলো কিভাবে খরচ হয়েছে, এবং তার উত্তরে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ মোট কত খরচ হয়েছে, প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর যেই হোক, এবং এর বদলে বাংলাদেশের কি লাভ হয়েছে, এই সম্পর্কে একটা তদন্ত আমার মনে হয় হতে পারে, হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এরকম কাজ না হয়। আর আপনার প্রশ্ন ছিল বোধহয় খায়রুল কমিশনের এবং কমিশনের খায়রুল কমিশনের ওনারা জয়েন করেই বেশ কিছু আইপিও দিয়েছেন আমার মনে হয়, এবং অনেকগুলো আইপিও যে কোয়ালিটিতে থাকা উচিত মিনিমাম, আমার মনে হয় কিছু কিছু আইপিও সেই কোয়ালিটিটা ছিল কিনা আমার সন্দেহ আছে। এবং অনেকগুলোরই বা অল্প দিনের মধ্যেই পারফর্ম করতে পারে নাই এবং ইস্যু প্রাইস থেকেও দাম কমে গেছে। এতে করে কিন্তু মার্কেটের উপর একটা সার্বিক মান কমে গেছে
এবং মার্কেটের উপরে মানুষের বিনিয়োগকারীর আস্থাটাও কমে গেছে। এরপরে যখন পরের কমিশন শিবলি কমিশন আসলো, তখন আমি জানি না আমি কতদূর সত্য, বা আমি গুঞ্জন শুনি যে এখানে বহু ধরনের অনিয়ম হয়েছে, এমনকি আর্থিক অনিয়ম হয়েছে, এমনকি দুর্নীতি সংক্রান্ত অনিয়মও হয়েছে। এগেইন আমি বলতে পারবো না, বাট এগুলো শোনা যায়। কিন্তু পারসেপশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যদি রেগুলেটরের মধ্যে একটা পারসেপশন হয়, দ্যাট উইল অলসো হ্যাভ ইটস ইম্প্যাক্ট অন দ্য মার্কেট। স্যার, বিভিন্ন সময় আমরা গণমাধ্যমের খবর দেখেছি যে অনেক ক্ষেত্রে বলা হয়েছে কেউ হয়তো মার্কেট ম্যানিপুলেট করতে গিয়ে 2 কোটি টাকা লাভ করেছেন, তাকে হয়তো জরিমানা করা হয়েছে 10% বা 10 লাখ টাকা। হ্যাঁ, বা কিছুই করা হয়নি, বা অনেক ক্ষেত্রে কিছুই করা এখানে বাজারের কনফিডেন্স নষ্ট হয়ে যাওয়ার একটা প্রধান কারণ এটা, যে আমি তো এমনি খুব একটা দেখি না, আমার কোনো বিনিয়োগও নাই, কিন্তু আমি যখন দেখি যে ছোট ছোট শেয়ারগুলো, বিশেষ করে যখন আপনার ফ্লোর প্রাইস ছিল, এই ছোট ছোট শেয়ারগুলো হঠাৎ করে 10 টাকা শেয়ার 30 টাকা হয়ে যাচ্ছে, 40 টাকা হয়ে যাচ্ছে, আবার পদের পর আর একটা গ্রুপ ধরছে, আর একটা কতগুলো শেয়ার বাড়ছে দাম। তো এতে করে স্পষ্টতই মনে হয়, এবং সেই শেয়ারগুলো কতগুলো কোনো ডিভিডেন্ড দেয়নি, কতগুলো হয়তো আছে কিনা কোম্পানি সন্দেহ, কারখানাও নাই, এমন কথা শোনা গেছে। কারখানা নাই। তো এইগুলোর পিছনে ভেরি ক্লিয়ারলি ম্যানিপুলেটররা কাজ করছিল। এখন এইগুলো আমার মনে হয় ওভারলুক করা হয়েছে, সেটা ইনএফিসিয়েন্সির জন্যই হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক, এগুলো ওভারলুক করা হয়েছে। আবার কতগুলো কোম্পানিতে আমরা দেখলাম যে প্রাইভেট প্লেসমেন্ট যে করা হয়েছে, বিশাল প্রাইভেট প্লেসমেন্ট করা হয়েছে, এবং যারাই প্রাইভেট প্লেসমেন্টগুলো করেছে তারা সমাজের অত্যন্ত দায়িত্বশীল লোক, ইনফ্লুয়েন্সিয়াল লোক। কি কারণে তাদেরকে এইগুলো করতে দেওয়া হয়েছে, এক কোম্পানি কেন করেছে এবং রেগুলেটর এটা কেন দেখলো না? যেমন আমরা একটা দেখেছি যে একটা দুর্নীতি কেসে দেখেছি, সে এখন বলছে আমি তো এগুলো প্রাইভেট প্লেসমেন্ট থেকে প্রফিট করেছি, ওখানে কনসালটেন্সি করেছে বলে আমাকে প্রাইভেট প্লেসমেন্ট দেওয়া হয়েছে, এ ধরনের কথা আমি খবরের কাগজে পড়েছি। স্যার, আমরা আরেকটা অভিযোগ তো শুনেছি যে বিশেষ করে ইব্রাহিম খালেদ, যে সময় প্রয়াত ইব্রাহিম খালেদ, একটা তদন্ত কমিটি হয়েছিল, তারা 25টি সুপারিশও দিয়েছিলেন, এবং তারা যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন বা যাকে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তারাই বিভিন্ন সময় বাজারে বিভিন্ন সময় বিভিন্ন রকম রোল প্লে করেছে। আসলে তারা বাজারকে, ইব্রাহিম খালেদ সাহেবের যে রিপোর্টটা ছিল, এই রিপোর্টটা লিগালি পিন পয়েন্টেড ছিল না আমার ব্যক্তিগত মতে। একটা রিপোর্ট দিলেই কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া যায় না। হ্যাঁ, আমাকে এই করেছে, সেই করেছে, প্রাইভেট প্লেসমেন্ট করেছে, বিক্রি করেছে, আইনের কোথায় ভায়োলেট করেছে, সিকিউরিটিজ আইনের ভায়োলেশনটা কোথায়, তার বিরুদ্ধে চার্জ কি, এটা কিন্তু ইব্রাহিম খালেদের রিপোর্টে কোথাও নেই। সুতরাং যে রিপোর্টগুলো, যে অনিয়মগুলো উনি বলেছেন, সেগুলো ফার্দার ইনকোয়ারি করা উচিত ছিল, পিন পয়েন্ট করা উচিত ছিল যে কোথায় কোন সেকশন ভায়োলেট করলো, এবং কেস করা উচিত ছিল। এবং আর একটা জিনিস আমরা ওভারলুক করেছি, যে এই যে 2010-এর যে ক্র্যাশটা হলো, এটা একটা প্রধান কারণ হচ্ছে 10টা 12টা 14টা ব্যাংক তাদের যে এক্সপোজার লিমিট টু স্টক মার্কেট, তার চাইতে অনেক বেশি তারা ইনভেস্ট করেছিল। একটা ব্যাংক তো বোধ হয় 40% এক্সপোর্ট করেছিল। এই যে কেন বাংলাদেশ ব্যাংকটা দেখলো না, তাদের কাছে তো রিপোর্ট গেছে, কিন্তু তা বাংলাদেশ ব্যাংক এটা দেখে নাই। এরপরে যখন IMF বললো যে না, এটা ওভার এক্সপোজার হয়ে গেছে, এটা ঠিক করো, এটা ঠিক করতে গেল বাজারটা ফল করে গেল, ক্র্যাশটা হয়ে গেল। তো এখানে এই যে 12-14টা ব্যাংকটা এইভাবে হিউজ এক্সপোজার করলো, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন আজ পর্যন্ত না হয়েছে। এটা আমি ওই সময় যে বিভিন্ন মিটিং হয়েছিল ক্র্যাশের পরে, সেখানে অর্থমন্ত্রী ছিল, বড় বড় অফিসিয়ালরা ছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নররা ছিলেন, সেসব জায়গায় আমি প্রকাশ্যে বলেছি যে এই ব্যাংকগুলোর বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হলো, কোনো উত্তর পাইনি, আজ পর্যন্ত পাইনি। স্যার, নতুন কমিশন তো দায়িত্ব নিয়েছে, খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে নতুন চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন যে অনিয়ম দুর্নীতি যেসব হয়েছে তদন্ত কমিটি করা হবে, কিংবা কারসাজি মুক্ত করা হবে বাজারকে। আপনার প্রত্যাশা কি তাদের কাছে? আসলে দেখেন, জেনারেল একটা ইনকোয়ারি যা, মানে যদি বলা হয় যে বাজার কেন খারাপ হলো, খুব বেশি ইনকোয়ারি করতে যাওয়া আমার কিন্তু মনে হয় না বাজারের জন্য খুব ভালো হবে। বেশি কিছু করতে গেলে বাজার আরও আবার সমস্যা হতে পারে। কিন্তু
যেখানে স্পেসিফিক কেস আছে, যেমন ধরুন বিদেশে কেন ঘুরতে গেল, যেমন কোনো একটা কোম্পানিকে এত প্রাইভেট প্লেসমেন্ট কেন আসলো, এই ধরনের স্পেসিফিক যে রেগুলেটরিজ আছে, বা একটা কোম্পানির দাম এত বেড়ে গেল সেটা ইনকোয়ারি করা হলো না কেন, বা প্রপারলি দেখা হলো না কেন, এই ম্যানুপুলেটরদেরকে ধরা হলো না কেন, এই ধরনের স্পেসিফিক বড় বড় কিছু কেসে হয়তো ইনকোয়ারি করা যায়। কিন্তু সার্বিকভাবে যদি আপনি ইনকোয়ারি করতে চান তাহলে মার্কেটকে ডিস্টেবিলাইজ করার একটা আশঙ্কা থাকে, এবং এতে কোনো ফল হবে এটা আমার মনে হয় না। এবং ইনকোয়ারি কাকে দিয়ে করাবে সেই লোক পাওয়াটাও মুশকিল। জি, জনাব মিনহাজ মান্নান, আপনার কাছে এই একই প্রশ্নটা করতে চাই যে নতুন যে কমিশন দায়িত্ব নিয়েছে, আমরা দেখেছি আগের যিনি চেয়ারম্যান ছিলেন তার সাথে একজন কমিশনারও পদত্যাগ করেছেন, তিনি হয়তো চলে গেছেন, কিন্তু এখন যিনি দায়িত্ব নিয়েছেন তাদেরকে তো আগের লোকজনকে নিয়েই দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে পুনর্গঠন কিংবা তারা যে কাজটা করবে তাদের কাছ থেকে আসলে আপনাদের প্রত্যাশা কি? ধন্যবাদ। আমরা তো সৌভাগ্যবান যে আমরা নতুন চেয়ারম্যানের সাথে দেখা করতে পেরেছিলাম। ঢাকা স্টক এক্সচেঞ্জ যেখানে প্রতিনিধি দল যায় সেখানে আমিও ছিলাম। একজন নতুন চেয়ারম্যানকে ওয়েলকাম করি আমরা, একদিনই তো ওনার সম্পর্কে কোনো কমেন্ট করা মুশকিল। তো ওনার বায়োডাটা যা দেখেছি, ওনার যারা আগের অতীত অভিজ্ঞতা দিয়েছেন, সাকসেসফুল একজন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং বর্তমানে আইএফসির সাথে উনি কানেক্টেড আছেন। আমি ওনাকে প্রথম দিনই বলেছিলাম যে স্যার আপনাকে দেখে কিন্তু শান্তি লাগছে, কারণ অ্যাকচুয়ালি চেয়ারম্যানের নতুন যিনি আসবে, যিনি নেতৃত্ব দিবেন, তার মুখাবয়ব, তার প্রতি আস্থা বিনিয়োগকারীদের বিরাট একটা বিষয়। কিন্তু বিনিয়োগকারী আসলে আস্থা পেতে চায়। নিয়ম আইন কানুন সবকিছু পরে, কিন্তু যিনি নেতৃত্ব দিবেন, যিনি ইমামতি করবেন, তার প্রতি আস্থাটা কিন্তু বড় একটা বিষয়। তো ওনাকে দেখে কিন্তু আমার আস্থাবান মনে হচ্ছে যে না, উনি চাইলে হয়তো বা করতে পারবেন। প্রশ্ন হচ্ছে উনি চাইলেই তো এককভাবে হবেন না। আমরা বিগত দিনে গত 15 বছর বা তার আগে থেকে সময় যে একটা নিয়ন্ত্রণ সংস্থার কাঠামো তৈরি হয়েছে, সে ঢাকা স্টক এক্সচেঞ্জের কাঠামো তৈরি হয়েছে, এটা তো খোলনা হচ্ছে একবারে পাল্টে দেওয়া সম্ভব না। কিন্তু উনি যদি চান, ওই যে লোকবল ওনার মধ্যেই আছে তার মধ্যেই রিকনস্ট্রাকশন, রিকনফিগারেশন করে, বা যদি একটু আইনের শাসন সেখানে প্রয়োগ করেন, কিছু ভুল ত্রুটি থাকলে, যারা যদি অন্যায় কেউ করে থাকেন তাকে শাস্তির আওতায় আনা, বা কিছু পোর্টফোলিও রিয়েল অর্থে চেঞ্জ করা। স্যার যেটা বলেছেন যে কেবল তদন্ত করেই বড় কিছু করলে বাজারে ভিতরে তৈরি হয়, কিন্তু স্যার যেটা বলেছেন যে বাজারে গুঞ্জন আছে কিছু কিছু অভিযোগের, আমি গুঞ্জন বলবো না, স্পষ্টভাবেই গত 15 বছরে বাজারে কয়েক শত রিপোর্ট আছে গণমাধ্যমে, প্রিন্ট মিডিয়ায়, অনলাইনে এবং টেলিভিশনে, বড় বড় স্টক মার্কেটের আইপিও প্লেসমেন্ট এবং নানা ধরনের ডিরেক্টিভ ইস্যুর জালিয়াতিগুলো কিন্তু স্পষ্ট আকারের পেপারে আছে, দালিলিক প্রমাণ সহ সেখানে আছে। এটা এমন নয় যে আমি এটা গুঞ্জন থেকে বা গুজব থেকে কথাটা বললাম, একেবারে পেপারে হেডলাইন দিয়ে বলা আছে অমুক আইপিওতে এতটা জালিয়েছে, অমুক আইপিওতে এতগুলি প্লেসমেন্ট সে জালিয়াতি হয়েছে। তাহলে আমার তো সব ধরবার দরকার নেই, বিকজ একটা সমাজে আমি সবকিছু নিয়ে যদি বিচার করা শুরু করি তাহলে সেই বিচার শেষ হবে না। স্যার যারা যতই বলেছেন যে নতুন চেয়ারম্যান সাহেবকে আমি হয়তো বলতে পারি যে আপনি স্যাম্পল কিছু তদন্ত করতে পারেন, যেমন রোড শো একটা বলা হয়েছে, এটা একটা অন্য একটা অংশ, এটা করে বাজারের অংশ না। রোড শোটা একটা নৈতিক বিষয়, অর্থাৎ নৈতিকতার অধপতন হয়েছে, যাতে এটা ভবিষ্যতে না হয়। স্টক এক্সচেঞ্জের উপর চাঁদাবাজি করা হয়েছে, এটা যেন না হয়। স্টক এক্সচেঞ্জের উপর অন্যায় ডিরেক্টিভ ইস্যু করা হচ্ছে, এটা যেন না হয়। স্টক এক্সচেঞ্জের বোর্ডটা যে অকার্যকর, তাকে যে প্রভাব দিয়ে তার কাছ থেকে টাকাটা নিয়ে যাওয়া হলো, তার মানে সে বোর্ডটা কার্যকর ছিল না। এই বিষয়গুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। আর নাহলে প্রত্যেকটা সেক্টর যদি পরাধীন হয় তাহলে আপনি ফিডব্যাকটা পাবেন না, কেউ কথা বলতে পারবে না, আপনি ভুল তথ্য পাবেন। ফলে উনি কিন্তু চাইলেই কিন্তু কিছু কিছু জিনিস ঠিক করে নিতে পারেন। আমি যেটা বললাম এটাই বলবো যে স্টক এক্সচেঞ্জ গুলো দুটো আছে প্লাস এসএসসি, এদের কিন্তু দায়িত্বটা খুব ডিফাইন্ড দায়িত্ব। এখন আমি যদি যেটা স্টক এক্সচেঞ্জের দায়িত্ব সেটা যদি তাদেরকে যথাযথভাবে করতে না দিই, নানাভাবে আমি রেস্ট্রিকশন দিই বা আমি ইম্পোজ করি, তাহলে কিন্তু বাজারে একটা অস্থিরতা দেখা দিতে পারেই। এবং সবচেয়ে বড় কথা, রেগুলেটরের সঙ্গে কিন্তু মার্কেট প্লেয়ারদের, স্টক এক্সচেঞ্জের যে একটা সুসম্পর্ক থাকা, আস্থা থাকা, পারস্পরিক আস্থা থাকা, পারস্পরিক শ্রদ্ধা থাকা, এটা অত্যন্ত জরুরি সামগ্রিকভাবে বাজারে আস্থা সৃষ্টি করার জন্য। এখানে স্যার যোগ করবো স্যার, যে কথা বলছিলাম যে ক্ষমতার প্রভাব বিস্তার করা বা যার যার দায়িত্ব সেটা পালন করতে না দেবার খেসারত কি পুরো সমাজ জাতি কিন্তু এখন আমরা দিতে হচ্ছে। এই ছাত্র বৈষম্য বা আমরা বৈষম্য আন্দোলন কিন্তু হবার কথা ছিল না, সমাজ ঠিকভাবে চললে। তো বৈষম্য তো শেয়ার বাজারে প্রতিদিনই হচ্ছিল, অর্থাৎ বিনিয়োগকারীর সাথে বৈষম্য হয়েছে, যারা শাসিত হচ্ছে তাদের সাথে হয়েছে, স্টক এক্সচেঞ্জের সাথে হয়েছে, এই স্বার্থ সংস্থার প্রতিটা প্রতিষ্ঠানের সাথে কিন্তু হয়েছে। আমি যে কথা বলবো, ধরুন স্টক এক্সচেঞ্জের একটা বোর্ড আছে, আগে কি ছিল, স্যার যেটা বললেন যে খায়রুল হোসেন সাহেবের সময় তো প্রায় 100-র মতো আইপিও এসেছে। সবাই কিন্তু সবাইকে দোষারোপ করি, আমরা স্টক এক্সচেঞ্জকে দোষারোপ করি,
আমরা আমরা সেখানেও বোর্ডে আমি সদস্য ছিলাম, আমি নিজেকেও বলতে পারি যে আমাদেরও সব কাজ সঠিকভাবে হয়েছে, আমি দাবি করি না। কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড আর ওই সময়টাতে 100টি আইপিওর ভিতরে আপনি জানাবেন কাগজ খুঁজে পাবেন 60 to 70% আইপিও কিন্তু সে রিজেক্ট করেছে উইথ পয়েন্টস। ঢাকা স্টক এক্সচেঞ্জের যে একটা তাদের যে ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু মনিটর করে, তারাগুলো অ্যানালিসিস করে তারা বোর্ডের কাছে উপস্থাপন করে। এই ক্ষমতাটা কিন্তু স্টক এক্সচেঞ্জের কাছে ছিল যে এই আইপিওতে সবই ঠিক আছে, এই 10টা পয়েন্টটা অ্যানোমালিজ আছে যেটা প্রপার করে না করলে আইপিওতে অ্যাপ্রুভাল দেওয়া যাবে না। বোর্ড কিন্তু স্পেসিফিক্যালি একটা কমেন্ট পাঠাতো অ্যালং উইথ দোজ 4 or 6 or 7 পয়েন্টস যে আইপিওটাকে দেওয়া যাবে না সাবজেক্ট টু রিঅ্যারেঞ্জমেন্ট অফ দিস ইস্যু। সেগুলো কি আমলে নেওয়া হতো? সেগুলো আমলে কিছু নিয়েছে কিছু নেয়নি, কিন্তু আইপিও সবই পাস হয়েছে। তার মানে ঢাকা স্টক সবগুলো অবজারভেশনকে যদি ভুল হতো তাহলে সে 10 টাকার শেয়ারটা কেন আজকে 5 টাকা। একটা উদাহরণ স্পেসিফিক দিব, আমি সেই কোম্পানির নাম আজকে বলবো না। ঢাকা স্টকের প্রতিনিধি দল খায়রুল হোসেন সাহেবের কমিশনের সময় স্পষ্ট হবে যে কোনো একটা ইস্যু সম্পর্কে পরিষ্কারভাবে বোর্ড আমরা সকলে যে একটা আইপিও সম্পর্কে প্রতিবাদ করেছিলাম যে আইপিওর এই প্লেসমেন্টটা সঠিক নয়, এই প্লেসমেন্টটার দালিলিক প্রমাণ যা আছে সেটা আমরা বলবো যে এটা ফলস, এবং এই আইপিওটা স্যার পাস করবেন না, এটা 10 টাকার শেয়ারটা 10 টাকার দামটা থাকবে না। ঠিক 1 বছর পর আইপিওটা পাস হলো, পরবর্তী আইপিওটা পাস হয়ে গেল এবং পরবর্তী শিবলুর ভাই সাহেবের কমিশনে কিন্তু সাহেব প্রমাণিত হলো যে সেই প্লেসমেন্টগুলো ছিল ভুয়া। এই তথ্যগুলো কিন্তু আমার কাল্পনিক মন গড়া প্রসূত তথ্য নয়, আপনার মিডিয়াতে প্রিন্টেড ভার্সনের তথ্য, প্রমাণিত দালালিক প্রমাণসহ তথ্য। পরবর্তীকালে কমিশন সেই প্লেসমেন্টগুলিকে বাতিল করলেন। তাহলে আগে আমরা যেটা বললাম আর পরে যে এটা প্রমাণিত হলো, মাঝখানে ঘটনাটা কি ঘটলো? বড় ধরনের জালিয়াতি প্রতারণা কে কার সাথে করলো? তো সেগুলো যদি সমাধান না করা হয়, সামনে যদি একই ধরনের প্রক্রিয়া থাকে, তাহলে আমরা হয়তো এখানেই থেকে যাব। জি, আমরা একটু বন্ড নিয়ে আলোচনা করতে চাই। আমরা দেখেছি যে বড় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে বন্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু যেই প্রক্রিয়ায় মাঝে যে বন্ডগুলো ছাড়া হয়েছে সেটার স্বচ্ছতা আসলে কতটুকু ছিল? কেউ কেউ বলে থাকেন যে বিনিয়োগকারীরা বন্ডকে ঠিকভাবে নেয় নাই। এত সময় গেল কিন্তু আমরা বন্ডের মার্কেটটা বিকশিত হলো না কেন? সমস্যাটা কোথায়? আপনি কি কর্পোরেট বন্ডের কথা বলছেন? জি, না, কর্পোরেট বন্ডটা আমাদের ডেভেলপ মানে ঠিকমতো করছে না। এটার আমার মনে হয় প্রধান কারণ হচ্ছে যে বেশিরভাগ কর্পোরেট বন্ড যেগুলো হচ্ছে এটা প্রপার একটা বেসিসে এটা হচ্ছে না। অনেক সময় কর্পোরেট বন্ড এমনগুলো আসছে যেগুলো বোঝাই যাচ্ছে যে এগুলো বাজার থেকে টাকা তোলার জন্য বন্ডগুলো আসছে। বিশেষ করে দুটো আমরা জানেন যে সালমান রহমান সাহেবের কোম্পানি সাকুক বন্ড, তারপরে আইএফআইসি গ্যারান্টিড যেটা একটা বন্ড, এগুলো তো খুব ডাউটফুল বন্ড। এইগুলো অভিযোগও আছে যে বেসরকারি ব্যাংকে জোর করে এই বন্ডে বিনিয়োগের অভিযোগও রয়েছে। এই অভিযোগ আছে এবং আমি বলবো যে এই অভিযোগ, এই ক্ষমতাটা ছিল বলেই এই বন্ডগুলো ছাড়া হয়েছে। কারণ তারা জানতো যে আনঅফিশিয়ালি প্রেশারাইজ করে এই বন্ডগুলোকে কেনানো যাবে। তো এই ধরনের প্রেশারাইজ করে যে বন্ডগুলো কেনানো যায় সেই বন্ডগুলোর ফ্রি ট্রেড হবে স্টক মার্কেটে, এটা কিন্তু আশা করা যায় না। দ্বিতীয়ত, আমাদের কর্পোরেট বন্ডে হতে গেলে সেই কর্পোরেশনের উপরে মানুষের ফুল কনফিডেন্স থাকতে হবে। কর্পোরেট বন্ডের জালিয়াতি কিন্তু আমাদের 96 সালেও হয়েছে। তো আমাদের এই কনফিডেন্সের লাগ থাকতে হবে এবং আমার মনে হয় যে বন্ড আরো যে ইউনিট প্রাইস এগুলোকে আরো একটু ছোট করে নিয়ে না আসলে সাধারণ লোক বন্ডে পার্টিসিপেট করতে পারবে না। ইনস্টিটিউশনাল পার্টিসিপেশনও বেশ কঠিন হয়ে যায় যদি এত বেশি হাই ইউনিট প্রাইস থাকে। জি, কিছু যোগ করতে চান? আমি বলবো আসলে বন্ডের উদাহরণটা কিন্তু আমাদের বাজারে এটা এরকম ওই নুন আনতে পান্তা ফুরের মতো অবস্থা। আমাদের বাজারে বিনিয়োগকারীর তার যে পুঁজি, সে শেয়ার বাজারে পুঁজি তার চলে যাওয়ার অবস্থা। বন্ড মার্কেটটা সাকসেসফুল কখন হবে? যখন বাজারটা অনেক বড় হবে, অনেক গভীরতা থাকবে, বাজারে একজন বিনিয়োগ কাছে অনেক টাকা থাকবে, তখন সে নানা পকেট তৈরি করবার চেষ্টা করবে। সে চেষ্টা করবে যে 20% আমি বন্ডে রাখি, 20% ট্রেজারে রাখি, নানা রকম ডেরিভেটিভসে রাখি, আমি অপশনসে যাই। তো আমাদের এখানে শুধু আছে ইকুইটি মার্কেট, এটার মধ্যেই টাকা সে হারাতে থাকে, লাভ তো করে না, টাকা হারায়। তো সে বন্ডের চিন্তা তার মাথায় আসবে কোথেকে? এই বাজার আসলে বন্ডের কনসেপ্টই এখনো প্রপার না, বাজারের গভীরতা নেই, বন্ড সাকসেসফুল হবে না। আপনি যে বন্ডটা নিয়ে কথা বলেন, ধরুন আমরা যে বন্ডটা বাজারে আসতে দেখেছি, বন্ডের আগ্রহ থাকতো, কে বন্ডটা আনছে, তার বিশ্বাসযোগ্যতা কত, তার রেপুটেশন কত, তার প্রতি ডিপেন্ড করবে। যিনি বন্ড আনছেন তার রেপুটেশন কি, সেটা তো আমরা উনি ধরা পড়ার পরে দেখলাম। তো রেপুটেশন তো একটা ফ্যাক্টর।
এখন আপনি বন্ড আপনি 3,000 কোটি আপনি বন্ড এনেছেন, আপনি বাজারে ছেড়েছেন 750 কোটি, বাজার কিন্তু ঠিকই রেসপন্স করেছে, মাত্র 55 কোটি টাকার বন্ড মানে আইপিওতে জমা পড়েছিল, বাকি টাকাটা পরবর্তীকালে এগুলো আমরা পত্রপত্রিকায় দেখেছি যে বাই ফোর্স বিভিন্ন ব্যাংকগুলিকে বাধ্য করা হয়েছে। তো যে বাজারের উপর এত অত্যাচার হবে, যে বাজারের উপর প্রভাবশালী ব্যক্তিরা বিনিয়োগকারীর টাকা নিয়ে এইভাবে নয়ছয় করবে, ব্যাংকগুলিকে গলায় পাড়া দিয়ে টাকা নিয়ে যাবে, ওই টাকাটা কিন্তু আসলে শেয়ার বাজারে তো সেকেন্ডারি মার্কেটে অন্য কোনো ফর্মে আসতো। বিভিন্ন ব্যাংকের এমডির সাথে কথা বলেছে, ভাই ওখানকার এক্সপোজার, আমার তো ব্যাংকের এক্সপোজার লিমিট নেই, বিকজ আমি এখানে 200 কোটি বন্ড কিনেছি, কিনছি বলবো না, আমি বাধ্য হয়েছি, ফলে আমার তো অন্য জায়গায় অন্য শেয়ার বিক্রি করে বন্ডটা আমাকে কিনতে হয়েছে, বা আমি এই টাকাটা অন্য কোনো শেয়ারে কিনতে পারতাম, কিনতে পারলাম না, অথচ সেই বন্ডটা কিন্তু অন্তঃসারশূন্য বন্ড, এটার ভবিষ্যৎ কি, এটার কি পে আউট হবে আমরা কেউ কিন্তু জানি না। তো ফলে এই ধরনের বন্ড এনে বাজার বিকশিত হওয়ার সম্ভাবনা কম। স্যার, আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে রয়েছি, ছোট্ট করে একটা বিষয় জানতে চাই যে আমরা 2010 সালের মার্কেট ধসের পর দেখেছিলাম ঘটা করে ডিমিউচুয়ালাইজেশন করা হয়েছিল, এইটা আসলে কতটা কাজে দিয়েছে? 1 মিনিট। না, ডিমিউচুয়ালাইজেশন একটা ভালো জিনিস, কিন্তু আমাদের কি প্রপারলি ডিমিউচুয়ালাইজেশন হয়েছে? এখনো হয়নি। কারণ আমাদের যে লোক মানে আমাদের এখানকার যে বিদেশি আমরা ছাড়ছেন, কিন্তু আমাদের এখানে যারা ওনার ব্রোকার হাউস যেগুলো আছে তাদের যে কত পার্সেন্ট যারা ডিমিউচুয়ালাইজ করার কথা, 30% বা 35%, 25% স্ট্র্যাটেজিক পার্টনার কাছে যাবে, বাকি 25% আমরা অফলোড করব। সেই অফলোড হয়েছে হয় না স্যার, শুধু 25% স্ট্র্যাটেজিক তার পার্টনার মানে ডিমিউচুয়ালাইজেশন আসলে হয় নাই। তো সুতরাং ডিমিউচুয়ালাইজেশন যখন হয়নি এখন পর্যন্ত অ্যাকচুয়ালি টেকনিক্যালি, সেটার বেনিফিট আর কি আসবে সেটা আমার বোধগম্য না। এটা প্রথমে ঠিক মতো ডিমিউচুয়ালাইজ হোক, ডিমিউচুয়ালাইজেশন যে বেনিফিট তারপরের কথা, এবং বিদেশি যে ডিমিউচুয়ালাইজেশন 25% কত আপনারা করে সেখানেও যে টেকনিক্যাল হেল্পগুলো করার কথা ছিল, টেকনিক্যাল সেইগুলো কোনো কিন্তু অগ্রগতি নাই। সুতরাং এটা একটা ডিমিউচুয়ালাইজ মার্কেট আমি বলতে চাই না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, অসংখ্য ধন্যবাদ জনাব মিনহাজ মান্নান ইমন আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠান আজ এখানে শেষ করছি। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভ সন্ধ্যা।